Okay. In this class, I am going to talk about be verb first of all. So here you can see uh, uses of be verb. Be verb এর ব্যবহার, এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখেন, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্নভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই বিষয়টা কি আপনাদের একটু বুঝতে হবে। আমরা যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো শিখি, এগুলোকে অক্সিলারি ভার্ব বলি। অ্যাকচুয়ালি এগুলো অক্সিলারি ভার্ব না। অক্সিলারি মানে হেল্পিং, হেল্পিং মানে যে ভার্বটা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে। বাট এই প্রত্যেকটা ভার্বের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে মূলত বি ভার্ব। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এদের পার্টিকুলার যে নাম বা যে মেইন যে নাম, সেটা হচ্ছে বি ভার্ব। বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। হওয়া বা থাকা দুটো মিনিং দেয়। এটা ভ্যারি করে সেন্টেন্সের উপর। অর্থাৎ অবজেক্টে যদি আমার পার্সন থাকে বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। যেমন বিষয়গুলো দেখেন, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্ম বি অ্যান্ড অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে বিন। প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমাদের আরেকটা ফর্ম আছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে আমাদের কি বিং। সো হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট আ মিনিট। এই যে বি ভার্বের যে 7টা ফর্ম এখানে আছে টোটাল, এই সবগুলোরই অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এবং টেন্সের পরিবর্তনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফর্ম এক একটা সেন্টেন্সে বসে থাকে বি ভার্বের বিভিন্ন ফর্মগুলো। তো ফার্স্ট অফ অল এই জায়গাটাতে দেখেন কি বলা হচ্ছে। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছু অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর পাস্ট ফর্ম গুলো হচ্ছে অ্যামিজার। পাস্ট ফর্ম গুলো কি অ্যামিজার। সাবজেক্ট যদি আই হয় তাহলে এরপরে এম বসে। হি, শি, ইট অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। উই, ইউ, দে আর প্লুরাল কোনো পার্সন হলে আর হয়। তো এখানে এগুলো আপনারা সবাই জানেন। বাট এই জায়গাটাতে একটু খেয়াল করেন, আমাদের মনে রাখতে হবে যে এই অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই একটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠন করতে সাহায্য করে। অর্থাৎ বিষয়গুলো কি, আমি যদি আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজ একটু দেখাই ডিটেলসে, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুবিধা হবে। সেটা কেমন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আমি একটা কথা আপনাদের বারবার বলছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্বের আমার টোটাল 5টা ফর্ম থাকে। ভার্বের ফর্ম কয়টা? টোটাল 5টা ফর্ম থাকে। ফর্মগুলো কি? যেমন প্রেজেন্ট ফর্ম বা V1, পাস্ট ফর্ম বা V2, পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা V4, আর একটা হচ্ছে থার্ড পারসন ফর্ম বা V5। এরকম প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে। কয়টা ফর্ম কি বললাম? 5টা। ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাবে। ওকে, আচ্ছা, মিউট রাখেন। তো দেখেন, আমাদের এই জায়গাটাতে মনে করেন গো মানে যাওয়া, এটা প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, পাস্ট পার্টিসিপল ফর্ম গান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম গোয়িং, থার্ড পারসন ফর্ম গোস। প্রত্যেকটা ভার্বের এরকম 5টা ফর্ম আছে। রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইটিং, থার্ড পারসন ফর্ম হচ্ছে রাইটস। প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে। ঠিক আছে? এরপরে আপনার ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রয়িং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রস। ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস।
প্রত্যেকটা ভার্বেরই আমাদের এইভাবে ফর্ম থাকে, যেগুলো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা ভার্বেরই 5টা করে ফর্ম থাকে। এবং এই ফর্মগুলো আমরা আমাদের টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। টেন্সের একটা মিনিট। স্যার শূন্যতাই না। ওয়েট করেন। আচ্ছা, তো প্রত্যেকটা ভার্বের আমি কি বললাম যে 5টা করে এরকম ফর্ম থাকে, যে কোনো ভার্বেরই এই ফর্মগুলো আছে। তো এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। এই প্রত্যেকটা ভার্বের মতো মনে করেন আমি যদি ডু এর ব্যবহার লিখি বা ডু ভার্বের 5টা ফর্ম লিখি, ডু এর 5 ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডুইং, থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাস। এরকম ভাবে আমি যদি হ্যাভ ভার্ব লিখি, আমরা অনেকেই হ্যাভ এর ফর্ম গুলো বুঝি না, আমরা বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাট না। দেখেন, এই হ্যাভ প্রেজেন্ট ফর্মের ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। তো এই হ্যাভ ভার্বের 5টা ফর্ম কিন্তু এটা মনে রাখবেন: হ্যাভ, হ্যাড, হ্যাড, দেন হ্যাভিং, দেন থার্ড পারসন ফর্মটা হচ্ছে হ্যাজ। এইভাবে আমাদের ইংলিশে এই বি নামে একটা ভার্ব আছে, বিই, বি নামের একটা ভার্ব আমাদের আছে। কথাটা বুঝবেন। এই বি ভার্বটা আমাদের কিভাবে ব্যবহার করি? এই বি নিজে একটা বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব, আবার এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এই বি ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ, আর। পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়ার। এর আরেকটা ফর্ম যেটাকে বলা হয় V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে বিন। মানে অন্যান্য সকল ভার্বের মতোই এদেরও 5টা ফর্ম আছে, বাট এরা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট। এর প্রেজেন্ট পার্টিসিপল বিন, আর এর থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, বাট থার্ড পারসন বলতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় ইজ বা ওয়াজ, এগুলো বসে। এখন এই যে প্রত্যেকটা ভার্বের আমি যে ফর্ম গুলো লিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই ফর্ম গুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে আমাদের সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়, তাই না? এখন দেখেন, আমি যদি কিছু সেন্টেন্স লিখি, কথাগুলো একটু বুঝবেন, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু ভালোভাবে বুঝতে হবে। মনে করেন, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রাইটস, সে লেখে, তাহলে কি লেখে? চিঠি লেখে। সাবজেক্ট বসাই যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা, দেন ভার্ব বসাই, দেন আমার এক্সটেনশন। এখন আমি যদি এভাবে বলি হি বি, এই বি এর 2টা মিনিং, আমি আবারও বলছি বি এর বাংলা অর্থ হচ্ছে 2টা। একটা হচ্ছে হওয়া, অথবা আরেকটা হচ্ছে থাকা। কি বললাম? বি ভার্বের অর্থ দুটো কি? হওয়া বা থাকা, 2টা অর্থ দিয়ে থাকে এই ভার্বটা। তাহলে হি বি এর বাংলা অর্থ কি জানেন? সে হয় বা সে থাকে। হি বি আ ডক্টর, সে একজন ডাক্তার হয়। বা থাকা যদি বোঝান, যে কোনো প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, অ্যাট অথবা ইন। অথবা দেখেন, হি হি বি ইন ঢাকা, সে ঢাকায় থাকে। অর্থাৎ যদি এখানে ইন ঢাকা দেন তাহলে বি এর মানে হবে থাকা, যে সে ঢাকায় থাকে। যদি এ ডক্টর দেন তাহলে বি এর মানে হবে হওয়া। অর্থাৎ এটা উত্তর থাকা হবে না হওয়া হবে, এটা ডিপেন্ড করে আমার এই এক্সটেনশনের উপর। তো এই বি আমার রুট ফর্ম বা বেস ফর্মের ভার্ব। এই বি ভার্বটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে মূলত অ্যাম, ইজ, আর। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম জিনিসটা আলাদা, বাট সমস্ত ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই হওয়ার কারণেই আমরা এটা ধরতে পারি না। বাট এই বি ভার্বটা একটু ডিফারেন্ট সব ভার্বের থেকে, আমি আবারও বলছি। তো এখানে মূলত বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা পার্সন ভেদে হবে, তো আমরা এখানে বি বসাই না, আমরা এখানে ইউজ করি ইজ। যেমন হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার, বা হি ইজ ইন ঢাকা। তাহলে হি রাইটস ইন, হি রাইটস আ লেটার। এই যে ভার্বটা আমি লিখলাম, এই যে সেন্টেন্সটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা আমার আছে।
তাহলে হি ইজ আ ডক্টর, এটাও কিন্তু আমাদের, বা হি ইজ ইন ঢাকা, যাই বলি না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমি এই জন্য বলছি, অনেকে অ্যাম ইজ আর থাকলেই ভাবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ইজটা মেইন ভার্ব, এটা নিজেই মেইন ভার্ব। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো বি কি? রুট ফর্ম বা বেস ফর্মের ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন আপনি বসাচ্ছেন, রাইট এর প্রেজেন্ট ফর্ম কি? রাইট। প্রেজেন্ট ফর্ম যখন আপনি বসাচ্ছেন, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। অর্থাৎ আমি যদি বলি যে সে একটা চিঠি লিখেছিল, হি রাইট এর পাস্ট ফর্ম রোট, হি রোট, সে লিখেছিল আ লেটার, তাহলে সে একটা চিঠি লিখেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যদি বলি এই ইজ অ্যাম ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, তাহলে হি ওয়াজ এর বাংলা অর্থ কি? সে ছিল, কি ছিল? হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, বা হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। আবার আমি যদি এখানে ফিউচার টেন্স বলি, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হি উইল রাইট আ লেটার, হি উইল রাইট, সে লিখবে, কি লিখবে? রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমার এই বি ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম কিন্তু মূলত বি। তাহলে এইখানে আমার বিটাকেই রাখতে হবে, অর্থাৎ হি উইল, বি মানে কি? হওয়া বা থাকা, উইল বি হবে বা থাকবে, কি হবে? হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল বি, উইল বি থাকলে আমরা ভাবি কি যে এটা ফিউচার কন্টিনিউয়াস, বাট না, এটা আমার এখানে মেইন ভার্ব হিসাবে আসে, তো এটা কন্টিনিউয়াস না। ফিউচার কন্টিনিউয়াস হলে কি হতো? এই ভার্বের পর আমার আরেকটা ভার্ব থাকতো, তার সঙ্গে আইএনজি থাকতো, বাট সেরকম তো কিছু নেই। তো এই এই বি মানে কি? হওয়া, উইল বি হবে, তাহলে সে একজন ডাক্তার হবে। বি মানে কি? থাকা, উইল বি থাকবে, সে ঢাকায় থাকবে। তো এরকম দুটো মিনিং আমার এই ভার্বটা দিয়ে থাকে। ইভেন দেখেন, আমি যদি বলি সে চিঠি লিখতেছে, কি বলে? হি ইজ রাইটিং, এই ইজটা কোন জায়গা থেকে আমি আনলাম? এটা স্ট্রাকচারে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। সো হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার। তাহলে আমি যদি বলি সে একজন ডাক্তার হচ্ছে, বা সে এখন ঢাকায় থাকছে, সে কোথায় আছে? হ্যাঁ, আমি যদি বলি সে এখন ঢাকাতে থাকছে বর্তমানে, তো এটাকেও আমার এই অ্যামিজার কেউ কন্টিনিউয়াস টেন্সে লেখাবে কিভাবে? এটা মূলত আমাকে বুঝতে হবে বি ভার্ব, বি এর কন্টিনিউয়াস ফর্ম কি? রাইট এর কন্টিনিউয়াস ফর্ম রাইটিং, তাহলে বি এর কন্টিনিউয়াস বিং, অর্থাৎ হি ইজ, এই ইজটা বাইরে থেকে আসছে, স্ট্রাকচারের ইজ। আর এই বি ভার্বের প্রোগ্রেসিভ মুড বা কন্টিনিউয়াস মুড কি? বিং, এই যে বিং, বি ই আই এন জি। বিং মানে কি? থাকা বা হওয়া, মানে বি মানে কি? থাকা বা হওয়া, তাহলে বিং মানে কি? থাকছে বা হচ্ছে। তাহলে হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, মানে ডাক্তার হওয়াটা তার একটা প্রসেসিং এর ভিতর আছে। অথবা হি ইজ বিং ইন ঢাকা, সে ঢাকায় থাকছে। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা সেন্টেন্স যদি লিখি, ফর এক্সাম্পল সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সো হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। রাইট মানে লেখার, পাস্ট পার্টিসিপল রিটেন, সে একটা চিঠি লিখেছে। হ্যাঁ, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল কি? বি এর পাস্ট পার্টিসিপল কিন্তু বিন, বি ডাবল ই এন। যেমন রাইট থেকে রিটেন, ড্র থেকে ড্রন, তাহলে বি থেকে বিন। তাহলে বিন মানে কি? বি মানে হওয়া বা থাকা, বিন মানে কি? হয়েছে বা থেকেছে। তাহলে আমি যদি বলি হি হ্যাজ বিন, তাহলে হ্যাজটা আমার অক্সিলারি ভার্ব, এটা স্ট্রাকচারের হ্যাজ। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন, সে হয়েছে বা সে থেকেছে, কি? হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। বিনের পরিবর্তে হওয়া অর্থ আপনি বিকামও দিতে পারেন, সমস্যা না, বাট বিনের মানেও কিন্তু হওয়া বা থাকা। হি হ্যাজ বিন আ ডক্টর, অথবা হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে ফর 2 মান্থ, ফর 2 মান্থ, 2 মাসের জন্য সে ঢাকায় থেকে এসেছে, এরকম কিন্তু বলা যায়। অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলেই আমরা মনে করি কি এটা মনে হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে। অথবা আমরা মনে করি যেটা হয়তো কোনো প্যাসিভের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি3 বসে। কিন্তু এই হ্যাজ বিন বা হ্যাভ বিন অক্সিলারি না, এই বিনটা এখানে মূলত মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, নট অক্সিলারি ভার্ব, এর পরে আর কোনো ভার্ব নেই। অর্থাৎ আমি এই বিষয়গুলো আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি বা এই জন্য বলছি, আমরা অনেকেই মনে করি এই অ্যামিজা, রজার, বিন, বিং, এগুলো সবই অক্সিলারি ভার্ব, সবই হেল্পিং ভার্ব, এরা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে। হ্যাঁ, বিন বা বিং এগুলো প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে বসে, বাট না, আপনাদের এটা মনে রাখতে হবে অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো গো ভার্বের যেমন 5টা ফর্ম আছে, রাইটের যেমন 5টা ফর্ম আছে, এই বি নামের একটা ভার্ব আছে, অন্যান্য ভার্বের যেমন অর্থ আছে, একটা পার্টিকুলার
মিনিং আছে এবং সবগুলো অর্থ যে কোনো টেন্সের স্ট্রাকচারে ইউজ করা যায়। এই বি ভার্বেরও 5টা ফর্ম আছে, তাদেরও পার্টিকুলার মিনিং আছে, এবং যে কোনো সেন্টেন্সে যে কোনো টেন্সে অ্যাজ এ মেইন ভার্ব এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এগুলো অক্সিলারি ভার্ব না। অক্সিলারি বা হেল্পিং আমরা তখনই এগুলোকে বলে থাকি বা তখনই এগুলোকে বলবো যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠন করতে সাহায্য করবে। বাট এরা নিজেরাই যখন মেইন ভার্ব হিসাবে থাকে তখন কিন্তু অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতোই যে কোনো টেন্সের স্ট্রাকচারে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে অ্যাজ এ মেইন ভার্ব। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি এই জায়গাটাতে কি বললাম? আমাদের যে একটা রং কনসেপ্ট আছে যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, বাট না, অন্যান্য সকল ফাইনাইট ভার্বের মতো বা মেইন ভার্বের মতো যে কোনো টেন্সের স্ট্রাকচারে যে কোনো সেন্টেন্সে অ্যাজ এ মেইন ভার্ব তাদেরও নিজস্ব অর্থ অনুসারে আমরা এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? স্যার একটা কথা ছিল স্যার যে আমার একটা কথা ছিল, কি কথা শোনা যাচ্ছে না। বলেন। আমাদের যে বারবির যে লিস্টটা আছে স্যার, যে 5টা ফর্ম, হ্যাঁ, কি কিছু ইম্পর্টেন্ট ভার্ব থেকে থেকে আমাদেরকে যদি একটা লিস্ট দেওয়া হতো স্যার, আমি আমি দেখাবো, আমি শেখাবো, ভার্ব গুলো আমি চর্চা করাবো আপনাদের, সমস্যা নেই। ফাইল তো আমি দিয়েছিলাম, আগেও দিয়েছি, আমি পাঠিয়ে দিব আবার, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, বোঝার ট্রাই করেন। তো এই ভার্বটা আমরা কি বললাম যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, আর অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার করি? আমরা যদি একটু আমাদের ফাইলে ফিরে যাই, আবার খেয়াল করেন তাহলে যে জায়গাটাতে আমি ছিলাম, এইখানে ছিলাম। দেখেন এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখলেই আমরা মনে করি কি যে কন্টিনিউয়াস টেন্স, বাট না। দেখেন এই প্রত্যেকটা জায়গায় এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এটা কিন্তু মেইন ভার্ব হিসাবে আছে। দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট নাউন বা অ্যাডজেক্টিভ, এগুলো এই বি ভার্ব গুলো যেখানে মেইন ভার্ব হিসাবে বসে সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, যে সাবজেক্ট থাকে অবজেক্টেও সেই ব্যক্তি বা সেই বস্তুটাই মূলত থাকে, আমাদের কি বুঝতে পারি। সো একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে। আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, Rohim is a good boy. You are a very small girl, a smart girl. He is good at English. Hmm? Rupa is a beautiful girl. They are very intelligent. So এই প্রত্যেকটা সেন্টেন্সই আমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সে আমার যে মেইন ভার্বটা আছে সেই ভার্বটা কি? এই বি, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ। তাহলে এই সেন্টেন্স গুলো আমি আরেকটু সামনের দিকে যদি আসি, আমরা যখন এই সেন্টেন্স গুলোকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর এই অক্সিলারি ভার্ব গুলোকে, মানে এই বি ভার্ব, এটাকে আমি আবার বলছি অক্সিলারি না, বি ভার্ব আমরা বলবো। এই বি ভার্ব গুলোকে যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, অক্সিলারি মানে কি বললাম? হেল্পিং ভার্ব। অর্থাৎ কখন আমরা সেটাকে, মানে এটাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব? যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দেখেন, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এই জায়গাটাতে দেখেন, যখন এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর মেইন ভার্ব হিসেবে বসে তখন কিন্তু এদের একটা অর্থ আছে, বাংলা অর্থ আছে। বাংলা অর্থটা কি? হওয়া বা থাকা বোঝায়। আর যখন এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসবে, হেল্পিং ভার্ব হিসাবে বসবে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, তখন কিন্তু এদের কোনো অর্থ থাকে না। এরা জাস্ট একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বা স্ট্রাকচারটাকে জাস্ট মেইনটেইন করার জন্য বসে। অর্থ কিন্তু মূলত যে মেইন ভার্বটা থাকে, অর্থাৎ এই সেন্টেন্স গুলোতে প্লেইং শব্দটা মেইন ভার্ব, ড্রয়িং শব্দটা মেইন ভার্ব, ওয়ার্কিং শব্দটা মেইন ভার্ব, ডুইং শব্দটা মেইন ভার্ব, গোয়িং শব্দটা মেইন ভার্ব, এই ভার্ব গুলোই মূলত অর্থ দিয়ে থাকে। এখানে কিন্তু অ্যামিজারের দের ইজ নো মিনিং, কোনো বাংলা অর্থ নেই। ঠিক আছে? তাহলে হি ইজ প্লেইং ফুটবল, বাংলা অর্থ কি? সে ফুটবল খেলছে। প্লে মানে খেলা, ওই শব্দটারই কিন্তু মূলত অর্থ দেয়। বাট যখন এই অ্যামিজার অজার মেইন ভার্ব হিসেবে বসে তখন এদের অর্থ আছে, হওয়া বা থাকা অর্থে এরা বসে। হ্যাঁ, বাট অক্সিলারি ভার্ব হিসেবে বসলে অর্থ দেয় না। তাহলে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখেন, আমরা যখন একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব তখন কিভাবে করব?
ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দেখেন, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ তারা কি ফুটবল খেলছে? তারা কি ফুটবল খেলছে? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? এটা আমি গত ক্লাসেই বলছিলাম যে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে বা হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্টারোগেটিভ হয়। বাট কি বলছিলাম যে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে অ্যাজ এ অক্সিলারি ভার্ব আমাদেরকে কি করতে হয়? ডু ভার্বের সাহায্য নিতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, পাস্টে ডিড বসে। তো এগুলো আমি বলছিলাম। আর আরেকটা কথা কি বলছিলাম, আমাদের কোশ্চেন দুই ভাবে হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা আমরা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করতে পারি। যেমন আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ইট ক্যান সে ইয়েস অর নো। কিন্তু তার আগে যদি আপনি WH ওয়ার্ড অ্যাড করেন তাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন বা WH কোশ্চেন, অর্থাৎ এখানে আপনার একটা ইনফরমেশন দিতে হয়, তখন আর ইয়েস নোতে কিন্তু উত্তর হয় না। যেমন এটা কোথায় দিতে হয়? আমার একটা ইয়েস নো কোশ্চেনের আগে, মানে জাস্ট কোশ্চেন যেভাবে থাকে সেরকমই থাকবে, তার আগে একটা WH ওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ কোশ্চেন তৈরির নিয়ম কি? প্রথমত WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। আবারও বলছি, WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। অর্থাৎ ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। এখানে আপনি ইয়েস নো বলতে পারবেন না, আপনাকে একটা ডিটেলস অ্যান্সার দিতে হবে যে তারা এই জায়গাটাতে খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। সেইভাবে যে কোনো WH ওয়ার্ড আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী অ্যাড করতে পারবেন অক্সিলারি ভার্বের আগে, তাহলে আপনার একটা ইনফরমেটিভ কোশ্চেন বা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। এবার দেখেন, একটা সেন্টেন্সকে ঠিক কতগুলো ওয়েতে আমরা পরিবর্তন করতে পারি, কত ভাবে আমরা একটা সেন্টেন্সকে ভাঙতে পারি, এইটা আমাদেরকে একটু দেখতে হবে বা কি বলবো শিখতে হবে আপনাদের এই জায়গাটা। যেমন দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। সো এইভাবে যে কোনো সেন্টেন্সকে আপনারা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করতে পারেন, একটা সেন্টেন্সকে এতগুলো ওয়েতে ভাঙতে পারেন। এটা এটা যত বেশি আপনি শিখতে পারবেন, যত দ্রুত আপনি শিখতে পারবেন, তত দ্রুত আপনি আপনার ডেভেলপমেন্টটা করতে পারবেন। এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে এবং সবগুলো সেন্টেন্সকে মিলায় কিভাবে এই প্র্যাকটিসটা করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এরপর দেখেন, এই এরকম ভাবে প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সেও আমার বি ভার্বটা, অর্থাৎ এই অজয়া, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অজয়া, আমরা দুইটা জায়গায় ইউজ করবো। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা মেইন ভার্বের আগে বসবে অর্থাৎ অ্যাজ অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আমাদের মেইন ভার্ব হিসাবে বসবে, যেটা আগের বার আমরা দেখলাম আর কি। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট, যেমন হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার ভেরি স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, ইউ ওয়ার রং, হি ওয়াজ ইল, শি ওয়াজ এট হোম, রুমা ওয়াজ আ টিউটর। সো এই যে সেন্টেন্স গুলো আছে আপনারা দেখছেন, আমরা অনেকেই এটাই মনে করি যে ওয়াজ ওয়ার থাকলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ওয়াজ ওয়ারটা মেইন ভার্ব, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এইভাবে আর কি সেন্টেন্স গুলো তৈরি হয়। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয় দেখেন, আমরা শ্যাল বা
উইল ব্যবহার করি মেইন ভার্বের আগে ফিউচার ইনডিফিনিট টেন্সে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করি। বাট এই জায়গাটাতে কিন্তু আমার বি ভার্বটাই মেইন ভার্ব, বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সেও কিন্তু আমরা শ্যাল বি বা উইল বি ইউজ করব, অর্থাৎ বিটাকে এখানে অ্যাজ এ মেইন ভার্ব আমরা ইউজ করব হওয়া বা থাকা অর্থে। অবজেক্টে পার্সন থাকলে হওয়া, প্লেস থাকলে থাকা। যেমন আই উইল বি আ ডক্টর, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি এ টিচার, তুমি শিক্ষক হবে। হ্যাঁ, যদি আপনি নেগেটিভ করেন তাহলে উইল নট বি, যেমন আই উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা হয়। আই ওন্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, এটা মনে রাখবেন, আমার বি কিন্তু সাবজেক্টের পরে থাকবে, আগে আসবে না। আগে শুধুমাত্র উইলটা আসবে। অনেকেই উইল বি একসঙ্গে আগে দিয়ে ফেলে, বাট এটা করলে হবে না। যেমন উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে, তুমি কি একজন শিক্ষক হবে। ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না। ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না, তুমি কি শিক্ষক হবে না। তো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই শ্যাল বি বা উইল বি এর পরে আরেকটা ভার্ব থাকে, তার সঙ্গে আমার আইএনজি বসাতে হবে। এর সেন্সটা বা ডেফিনিশনটা কেমন, যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে বা কোন একটা কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। উই উইল বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো। ঠিক আছে, এখানে শ্যাল বি বা উইল বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। আর যখন এগুলোকে আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট ওই উইলের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হবে। উইলটাকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। বি কিন্তু আগে আসবে না, আবার বলছি বি কিন্তু সাবজেক্টের পরে থাকবে। যেমন আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না, আমি কি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না, সে কি গাড়ি চালাতে থাকবে না। ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না। ওন্ট রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে না, রুমা কি ছবি আঁকতে থাকবে না। সেই জায়গাটাতে আমার এইভাবে সেন্টেন্স গুলো মানে প্র্যাকটিস করা শিখতে হবে। মেইন কথা হচ্ছে এটা। সো আমি তাহলে আপনাদের কি বললাম, আমরা এই যে অ্যামিজার বা ওয়াজার যেটা আছে, বা বি বি বিন যাই থাকুক না কেন, এই ভার্ব গুলোকে আমরা যেমন অক্সিলারি ভার্ব হিসাবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার করি, ঠিক তেমন ভাবে অ্যাজ এ মেইন ভার্ব আমরা কিন্তু এই ভার্ব গুলোকে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি হওয়া বা থাকা এই অর্থে। এখন আমি আপনাদের আরেকটা বিষয় একটু দেখাবো। এই বি ভার্বের মতো আমাদের আরেকটা ভার্ব হচ্ছে ডু ভার্ব। এই জায়গাটাতে একটু ফোকাস করেন, দুটোকে একসঙ্গে কম্পেয়ার করতে হয়, না হলে বুঝতে অসুবিধা হবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আচ্ছা, হ্যাভ ভার্ব দেখাবো না, এখন ডু ভার্বটা একটু দেখাবো। দেখেন এখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করুন। এই যে ডু ডাজ ডিড, এই ভার্ব গুলো আমাদের কাছে খুবই পরিচিত। এই ভার্ব গুলোকে আমরা কখনো অক্সিলারি ভার্ব, আমরা জানি ডু মানে করা, কিন্তু আমি যদি বলি ডু ইউ লার্ন ইংলিশ, এর মানে কি তুমি কি ইংরেজি শেখো। তাহলে ডু মানে যে করা, এই করা অর্থ কিন্তু প্রকাশ পেল না। তার তার মানে কি হলো এখানে, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। এই ডু ডাজ ডিড আমরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, অন্য একটা সেন্টেন্সকে কথা বলতে যখন এই ভার্বগুলো সাহায্য করে, সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য যখন ব্যবহৃত হয়, তখন এই ডু ভার্বের কোনো অর্থ থাকে না, দেয়ার ইজ নো মিনিং। কিন্তু যখন এই ডু ভার্বটা, আমার কথাগুলো বুঝবেন, মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে,
তখন এই ডু এর অর্থটা আসে যে ডু মানে করা, এবং মেইন ভার্ব হিসেবে আমরা কিন্তু এটাকে যে কোনো টেন্সের স্ট্রাকচারে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি বা বসাতে পারি। অর্থাৎ এটা আমাকে বুঝতে হবে। দেখেন, ডু ভার্বের তিনটা ফর্ম: ডু, ডিড, ডান। ডাজ নেই, কিন্তু ডাজ কিন্তু ভার্বের থার্ড পারসন ফর্ম। তো আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। এখানে ডু মেইন ভার্ব হিসেবে বসছে, এই জন্য ডু এর অর্থ দিচ্ছে। ডু মানে কি? করা। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এই যে ডু অর্থ করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো সেন্টেন্সের যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ডু ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটা হচ্ছে এই ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কি বললাম? এই কথাটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা জানি যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। তিনটা টেন্স, 4টা করে ভাগ আছে। আই মিন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল 3 4 12টা স্ট্রাকচার টেন্সের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 12টা স্ট্রাকচারের ভিতরে আমাদের মেইন যে সেন্টেন্স বা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের 10টাতে অক্সিলারি ভার্ব আছে। 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। এবং আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। ভালোভাবে শেখেন, অক্সিলারি ভার্ব বা ভার্বটা সাবজেক্টের আগে আনলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। বাট প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই মূলত ডু ভার্বের সাহায্য নিতে হয়। অর্থাৎ বিষয়টা কেমন? যেমন দেখেন, এই যে সেন্টেন্স গুলো কি লেখা আছে, আই এম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যখনই নেগেটিভ করছেন, অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম, তাহলে ওর সাথে আপনি নট বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে, যে আই এম নট ইটিং রাইস। আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তাহলে হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। He has finished his homework, he has not finished his homework. They were playing football, they were not playing football. তাহলে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন দেখেন, আপনি আহ আমি আরেকটু সামনের দিকে যাই। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন কি হবে? অক্সিলারি ভার্বটাকে আপনার সাবজেক্টের আগে নিতে হবে। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছ? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে। হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম কি তার কাজ করেছে? আই হ্যাভ ইটেন মাই ডিনার, হ্যাভ আই ইটেন মাই ডিনার? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক? দে ওয়ার প্লেইং ফুটবল, ওয়ার দে প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল। তারা কি ফুটবল খেলছিল? আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাচ্ছিলাম। ওয়াজ আই সিঙ্গিং আ সং, আমি কি গান গাচ্ছিলাম? হি হ্যাড গান টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। হ্যাড হি গান টু কলকাতা? অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমার কিন্তু অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। বাট যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, যেমন দেখেন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্টের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, অক্সিলারি ভার্ব আছে? নেই। দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এগুলো প্রেজেন্ট বা পাস্ট টেন্স। এই জায়গাটাতে আমরা কি করব? এই জায়গাটাতে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এর ব্যবহার করি। সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজ বসে। যেমন দেখেন, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল। তো এইখানে কিন্তু ওই ডু এর মানে যে করা, এই করাটার কোনো অর্থ হবে না। আপনাকে এটা মনে রাখতে হবে, ডু, ডাজ, ডিড এরা জাস্ট সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসছে। অর্থটা মূলত যে মেইন ভার্ব থাকে সেটাই দিয়ে থাকে। অর্থাৎ আমি ফুটবল খেলি, প্লে মানে খেলা। আই ডোন্ট প্লে, আমি খেলি না। অর্থাৎ ওই খেলা শব্দটাই অর্থ দেয়, অন্য কোনোটা না। তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন একটু। দে ড্র এ পিকচার, এই দে কিন্তু থার্ড পারসন, বাট এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই ডাজের ব্যবহার হয়। হ্যাঁ, বাট ডেটা থার্ড পারসন যদিও, বাট সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল। তাহলে দেখেন,
বোঝার চেষ্টা করি। দে ডো নট ড্র এ পিকচার বা দে ডোন্ট ড্র এ পিকচার। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে, আমার ভার্বের থার্ড পারসন ফর্ম বলবো, অর্থাৎ আমার যে মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্মের যে ভার্ব, সেই ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আর যখনই আপনি নেগেটিভ করবেন, আমার মূলত বসাতে হবে বা ইউজ করতে হবে কাকে, ডু ভার্বকে। কথাটা বোঝেন, ডু ভার্ব আমি যখন ইউজ করছি, আমার নিয়ম হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বলবে। তো যখনই আপনি নেগেটিভের জন্য সাবজেক্টের পরে ডুটাকে বসাচ্ছেন, আপনার ওর সাথে ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ ডাজ বসাতে হবে। আর ডাজ বসালে পরের যে ভার্বটা আপনি বসাবেন, অর্থাৎ যেটা মেইন ভার্ব যার সঙ্গে এস আপনি বসাইছেন প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ওইটা থাকবে না। এস বাই এসটা মেইন ভার্বের সাথে থাকবে না, যেহেতু ডু এর সাথে ওই এস বাই এসটা বসে যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার ডাজ ব্যবহার করতে হবে, আর ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা থার্ড পারসন ফর্ম থেকে আমার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে, রুট ফর্মে চলে আসবে। যেমন হি সিংস আ সং, সে একটা গান গায়। হি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। কি বললাম, হি সিংস আ সং, সে গান গায়। হি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে, এই জায়গাটার উপরে একটু ভালো করে ফোকাস দিতে হবে। হ্যাঁ, রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র এ পিকচার, রহিম ছবি আঁকে না। এখন দেখেন একটা সেন্টেন্স আছে, ইট হ্যাজ আ রেড কালার। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। আমরা আমরা এটা বলতে পারি না যে ইট হ্যাজ নট এ রেড কালার। আমার এই হ্যাজ আছে, তাহলে আমি আবার ডাজ কেন বসালাম বা আমি হ্যাভ কেন বসালাম? এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকের থাকে, বা অনেকের এই জায়গাটা ক্লিয়ার না, অনেকে এই জায়গাটা ভালোভাবে বুঝতেই পারে না জিনিসটা আসলে কি। কি বললাম, ইট হ্যাজ আ রেড কালার, মনে করেন তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। আমি যদি নেগেটিভ করি, আমরা অনেকে এইভাবেই করি যে হি হ্যাজ নট এ কার, কিন্তু এটা কি হবে? হবে না। কেন জানেন? কারণ এই হ্যাজটা এখানে মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ নট বা হ্যাজ নট মেইন ভার্বের সঙ্গে বসানো যায় না। আমার নিয়ম কি, প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমি হি হ্যাজ নট এ কার বাট বা ইট হ্যাজ নট রেড কালার এরকম কেন দিব? আমরা অনেকে এটা করি না, আমার কথাটা একটু বোঝেন। এই জায়গাটাতে অনেক কিছু বোঝার আছে। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজ নট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। হি ডাজ নট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। এগুলো সবই ঠিক আছে, কিন্তু এই যে হ্যাজ এর যে বিষয়টা, এইটা আমি একটু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। দেখেন এখানে আমরা, এগুলো খুবই বেসিক গ্রামার, বাট এগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ভালো কনসেপ্ট নেই, এবং কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, যে কোনো জায়গায় প্রবলেম ফেস করি। আমি যে আপনাদের দিয়ে স্পিকিং করাবো, প্র্যাকটিস করাবো, বাট সেটা করাতে গেলে এই সমস্ত বিষয়গুলো তো আগে সলভ করে নিতে হবে। এগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকলে আপনি কখনোই ফ্লুয়েন্টলি বা প্রফেশনালি ইংলিশে কথা বলতে পারবেন না। আচ্ছা, কোথায় যেন ছিল আরেকটা, এই যে এখানে আপনাদের যে ভার্বের ফর্মের কথা বলছিলাম, একটু খেয়াল করেন। মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স বলছি যে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এটা নেগেটিভ কি? আমি কি এটা এভাবে নেগেটিভ করি যে হি গোজ নট টু স্কুল? এটা কিন্তু আমরা করি না। আমরা এখানে নেগেটিভটা কিভাবে করি, হি ডাজেন্ট, হি ডাজেন্ট গো টু স্কুল। অর্থাৎ ডাজ বসাই, আর ডাজ বসালে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে না, ওটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ এই গো মানে কি, যাওয়া। এর থার্ড পারসন ফর্ম বা ভি ফাইভ হচ্ছে গোজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গোজ বসাচ্ছি। যখনই আপনি নেগেটিভ করছেন, আমার এই ডু ভার্বের থার্ড পারসন ফর্ম কি, ভি ফাইভ কি, ডাস, এটা বসাচ্ছে। তাহলে যখন ডাস বসাচ্ছি, তখন আর এই গোজ থাকবে না, দুটো থার্ড পারসন ফর্ম পরপর বসবে না। আমার এই গোজটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, গো হয়ে যাবে। তাহলে এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমার হ্যাভ, হ্যাভের থার্ড পারসন ফর্ম কি, হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। তাহলে আমি যখন বলছি হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম,
এটা আমরা অনেকে এইরকম ভাবে নেগেটিভ করি, হি হ্যাজ নট এ কার, বাট এটা রং সেন্টেন্স। এটা ওল্ড গ্রামার বা এনসিয়েন্ট গ্রামারে ব্যবহৃত হতো, প্রেজেন্ট গ্রামার এটা হয় না। আপনি আপনি যদি হি হ্যাজ নট এ কার বলেন, তাহলে হি গোজ নট টু স্কুল, এটাও কারেক্ট, যেহেতু মেইন ভার্বের সাথে নট বসাচ্ছে, তাহলে এটা কি বসানো যাবে? যাবে না। আমার নিয়ম কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট ফর্ম বলতে থার্ড পারসন ফর্মটা বসছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণ। তাহলে আমি যখন নেগেটিভ করব, আমার নেগেটিভে কিন্তু এখানে হি থাকার জন্য ডাজ বসাতে হবে। হি ডাজেন্ট, এখন হি ডাজেন্ট আমি কি হ্যাজ বসাবো? না। এখানে কি আমি গোস বসিয়েছি? ডাজেন্ট গোস না, কিন্তু ডাজেন্ট গো বসিয়েছি। কেন? কারণ গোসটা থার্ড পারসন ফর্ম, প্রেজেন্ট ফর্মে চলে যায় ডাজ বসালে। তাহলে ডাজ বসালে এই হ্যাজটা থার্ড পারসন ফর্ম, হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, অর্থাৎ এটা হ্যাভ হবে। হি ডাজেন্ট হ্যাজ না হ্যাভ আ কার, তার গাড়ি আছে তার গাড়ি নেই। হি ডাজেন্ট হ্যাভ আ কার, অর্থাৎ এই হ্যাজ মানে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাভস না। এই সে যেমন প্রত্যেকটা ভার্বের মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বা ইএস বসাই, তো এটা কিন্তু এরকম হ্যাভস বসানো যাবে না। এই হ্যাজের হ্যাবের থার্ড পারসন হচ্ছে হ্যাজ, নট হ্যাভস। যখন আপনি নেগেটিভ করবেন ডাজ বসাতে হবে, আর মেইন ভার্বটা হ্যাজ আর থাকবে না, যেহেতু গোস থাকে না গো হয়ে যায়, হ্যাঁ, রাইটস থাকে না রাইট হয়ে যায়, ড্রস থাকে না ড্র হয়ে যায়, ড্রাইভস থাকে না ড্রাইভ হয়ে যায়। তো এই হ্যাজ থাকবে না, হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। আর এই হ্যাভ নট বা হ্যাজ নট আমরা কোথায় ব্যবহার করি? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। অক্সিলারি ভার্ব হিসেবে বসে মানে কি? যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আরেকটা মেইন ভার্ব থাকে, এখানে কিন্তু হ্যাভ হ্যাজটাই মেইন ভার্ব। কিন্তু আমি যদি বলি হি হ্যাজ, খেয়াল করেন, প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, এই যে একটা সেন্টেন্স আমি এখানে লিখলাম, এটার নেগেটিভ কি হবে? হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। এইটা কেন লিখলাম? কারণ এখানে আমার মেইন ভার্বটা হচ্ছে ওই প্লে, খেলা। হ্যাজটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্বের সাথে আমি নট বসাতে পারি, বাট এই উপরের সেন্টেন্সে এই হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ মানে কি? আছে, তার একটা গাড়ি আছে। বাট অক্সিলারি ভার্ব হিসেবে যখন এগুলো বসে, এদের কোনো মিনিং দেয় না। এই হ্যাজ এর কিন্তু কোনো মানে নেই, এটা জাস্ট স্ট্রাকচার মেইনটেইন করার জন্য বসছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এইটা, তাই বসছে। অর্থ কিন্তু এই প্লে মানে খেলা, এই শব্দটারই অর্থ দেয় যে সে খেলেছে বা সে খেলেনি। হ্যাঁ, নেগেটিভ করার জন্যই হ্যাজটা বসতেছে, হ্যাজ নটটা আমি বসাচ্ছি। বাট এই হ্যাজের মানে কিন্তু আছে, এটা মেইন ভার্ব হিসেবে বসছে। তো যখন মেইন ভার্ব হিসেবে বসছে, এটা প্রেজেন্ট পারফেক্টটা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই অনেকে ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট। ওই যে একটু আগে বললাম না, বি ভার্বের ক্ষেত্রে অ্যাম ইজ আর অজ আর থাকলেই মনে করে কন্টিনিউয়াস, বাট না, এটা আমার মেইন ভার্ব হিসেবে বসছে। এই হ্যাজটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। নেগেটিভ করলে ডাজেন্ট হ্যাভ, অর্থাৎ ডাজ দিয়ে করতে হবে। আর এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, তো এর সাথে নট বসায় নেগেটিভ করা যায়, বা এটাকে সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়ে থাকে। আমার এই কথাটা কি কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো খুবই বেসিক বিষয়, বাট আমাদের অনেকেরই এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, একটা প্রশ্ন ছিল ক্লিয়ার স্যার, হতে কনসেপ্ট পারে নেই। ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা এই সমস্ত জায়গায় কনফিউশন ফেস করি। অনেক কনফিউশন থাকে না আপনাদের, আসে না? ক্লিয়ার হচ্ছে না একটু একটু করে এই যে জায়গাগুলো। অক্সিলারি ভার্ব যদি আমরা না বসে শুধু যদি নট বসে তাহলে কি হবে? হুম, অক্সিলারি ভার্ব যদি না বসে আমরা যদি নট বসাই কি হবে? কি বললেন বুঝি নাই, আবার বলেন, বুঝাই বলেন। তো অক্সিলারি ভার্ব তো কোনো মানে নেই, যদি আমরা অক্সিলারি ভার্ব না বসে শুধু নট বসাই তাহলে তাহলে কেন হবে? আমি তো কতবার বললাম যে হ্যাঁ, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে, কতবার বললাম। দুই জায়গায় থাকে না, কোথায় থাকে না? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। সেখানে আমরা কি করব? সেখানে আমরা ডু ডাজ ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে নিব, বলছি না এগুলো? আচ্ছা। একটা প্রশ্ন ছিল। হুম, বলেন। আমরা তো দেখি যে V1 এবং V5 গো বা অথবা হচ্ছে গোস এইরকম আসে। যদি আমরা বি ভার্বকে বেস ভার্ব হিসেবে নেই, মানে V1 এ নেই, এর বি কি হয়? হলো এক্সাম্পল কেমন? না, ওই বললাম না আমি, ওই ইজ বা ওয়াজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে ফর্মটা বসে সেইটাই আপনাকে বসাতে হবে। ঠিক আছে, স্যার আমার একটা কি করছেন বলেন? আশরাফ আলী, আনমিউট করেন। আর হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমাদের কোর্সটা কি টোটাল ক্লাস কি 70টা হবে? তো কেন হবে না? না হওয়ার কি না, আমি আছে? জানি না। জিজ্ঞেস করছি। এইসব কথা এখন জিজ্ঞেস করেন কেন? আচ্ছা আমার তাহলে, একটু প্রবলেম। হ্যাঁ কি প্রবলেম বলেন শারমিন।
স্যার স্যার হ্যালো, হ্যাঁ, স্যার তো আমি বলতেছিলাম এখানে যে আমরা হ্যাজ ব্যবহার করছি, হ্যাজ এর পরিবর্তে কি এখানে আমরা ইজ ব্যবহার করতে পারতাম না? কেন পারবেন? ইস কি জন্য ব্যবহার করবেন? মানে তাহলে হ্যাজটা আমরা কেন ব্যবহার করছি এখানে? আছে অর্থে, হ্যাজ মানে আছে তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাজ এর হ্যালো পরিবর্তে ইস স্যার, কেন ব্যবহার করবেন? হ্যালো স্যার, ঠিক হ্যাঁ, আছে, থ্যাংক ইউ স্যার। বলেন। যে একটা ইয়াতে দেওয়া ছিল ইট হ্যাজ এ রেড কালার, তারপর হ্যাঁ, হচ্ছে স্যার ইয়া করার পরে দেওয়া আছে ইট হ্যাজন্ট হ্যাভ এ রেড কালার, হ্যাজ হচ্ছিল তারপর হচ্ছে আবার হ্যাভ আসছে আর কি, এই জন্য না, হ্যাজেন্ট হ্যাভ কেন হবে? সিম্পল বিষয় বোঝেন না? এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার নিয়ম কি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার? ডু ডাজ এর ব্যবহার করতে হবে। আমি হ্যাজেন্ট কেন ব্যবহার করব এখানে? হ্যাজেন্ট কোনো না আমি কি হচ্ছে ইট হ্যাজ এ রেড কালার, হ্যাঁ ওইটার মধ্যে আবার ওই যে দেওয়া আছে যে ইট ডাজন্ট হ্যাভ রেড কালার, হ্যাঁ ডাজেন্ট হ্যাভ হবে। তো হ্যাজেন্ট কেন হ্যাজ হবে? এখন হ্যাভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, স্যার আরেকটু সামারি দিয়ে দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। কাজটা হ্যাভ হয়ে গেছে। এগুলো বোঝেন না? সিম্পল বিষয়। আমি কি বলছি? বারবারই তো বলছি একটা কথা, কতবার করে বোঝাচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। যদিও এটা আগের ক্লাসে, সরি স্যার, আগের ক্লাসে হুম তুমি কি সাপটি মারো না, ওইটাকে আমি 5 সেন্টিমিটার নেগেটিভ করতে গেলে ডিডেন্ট ইউ কিল দ্য স্নেক, আর যদি ওইটা আমি পারফেক্ট করতে যাই তাহলে কি হ্যাজেন্ট ইউ কিলড দ্য স্নেক হবে না? হ্যাঁ হবে। পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভের সেম মিনিং দেয়। ঠিক আছে, মানে বাংলা ওখানে অর্থটা সেম আসে। আরেকটা আরেকটা আপনি যে যেখানে 5 মানে 500টা ইয়ে দিয়েছিলেন, ওখানে একটা ইয়ে আছে যেখানে লিখেছে কি হ্যাজ হি নট রিটেন দ্য, এটা রিটেন দ্য এসে, এটা কি ভুল হবে না স্যার? কেন? না, এটা কি ঠিক হবে সেটা বলতে হ্যাঁ চাচ্ছি, ঠিক হবে। সেক্ষেত্রে নট নট ফুল ফর্মে বসালে আমার সাবজেক্টের পরে বসবে হ্যাজ ই নট। আমি এটা হ্যাজেন্ট ওটাও কারেক্ট। হ্যাজেন্ট রিটেন দ্য এসে, এটা বলতে পারবো না? হ্যাঁ পারবেন। ওটা স্পোকেনের ভাষায় ব্যবহৃত হয় কন্ট্রাস্ট ফর্মে, হ্যাঁ হ্যাজেন্ট ই, বাট রিটেন ইংলিশে, ফর্মাল ইংলিশে হ্যাজ ই নট এটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, স্যার এটা একটু খুব কমপ্লিকেশন ছিল। ওকে। তো এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন একটু। তাহলে করিম ড্রাইভস এ কার, ড্রাইভের থার্ড পারসন ফর্ম ড্রাইভস। যখন আপনি নেগেটিভ করছেন ডাজ বসাতে হচ্ছে। ডাজ কি? ডু এর থার্ড পারসন ফর্ম। ডাজ বসালে ড্রাইভটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হ্যাভস না, হ্যাজ। তাহলে আমি এখানে হ্যাজ বসাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে। যখন নেগেটিভ করছেন ডাজ বসাচ্ছি। ডাজ বসালে এই হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানটা কি? হ্যাভ, তাহলে হ্যাভ বসছে। তো এই হচ্ছে বিষয়। এরপর দেখেন, আমরা যখন ইন্ট্রোগেটিভ করব এই ডু ডাজ ডিড কে সাবজেক্টের আগে নিয়ে আসবো। আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, দে ড্র এ পিকচার, ডু দে ড্র এ পিকচার, ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, হি প্লেস ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। কি বললাম? সে ফুটবল খেলে। সে কি ফুটবল খেলে? কি হবে? ডাজ হি প্লে ফুটবল। ডাজ বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসবে। শি সিংস আ সং, ডাজ শি, এখানে নট টট কিছু হবে না, জাস্ট ডাজ শি সিং আ সং। হ্যাঁ, রহিম ড্রস আ পিকচার, ডাজ রহিম ড্র এ পিকচার, ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে, ডাজ ইট হ্যাভ আ রেড কালার। তাহলে এই জিনিসটা বোঝেন, সব ভার্বের থার্ড পারসন ফর্ম ভার্বের সাথে এস থাকে, বাট এই হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হ্যাভস না, হ্যাজ। এই জন্য নেগেটিভ করলে আমার ডাজ বসাতে হবে অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ম। অর্থাৎ ডু এর থার্ড পারসন ফর্ম ডাজ, এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসাতে হয় সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার জন্য। আর যখন আমি ডাজ বসাবো মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসবে। যেমন ড্রস এর প্রেজেন্ট ফর্ম ড্র, তাই না? ড্রাইভস এর প্রেজেন্ট ফর্ম ড্রাইভ, সিংস এর প্রেজেন্ট ফর্ম সিং, তাহলে হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। পাস্ট টেন্সে কি হয়? সাবজেক্ট যাই হোক না কেন ডিড বসবে নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু বসাতে হবে। আর যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিড বসাবেন, মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। ডিড কি? ডু এর পাস্ট ফর্ম। তাহলে দেখেন, আই প্লেড ফুটবল, সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যখন আপনি নেগেটিভ করছেন ডিড বসাচ্ছে। ডিড কি? ডু এর পাস্ট ফর্ম। তাহলে ডিড বসালে মেইন ভার্বটার পাস্টে থাকবে না, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আমার পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করে নিয়ম কি? অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিডেড ব্যবহার করি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস? আই স্পোক ইন ইংলিশ, স্পিকের পাস্ট ফর্ম কি? স্পোক। বাংলা অর্থ কি? আমি ইংরেজি বলেছিলাম।
আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম অর্থাৎ এম ডাবল ইটি, ভার্বের ফর্মটা বোঝেন, এম ডাবল ইটি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করার পাস্ট ফর্ম মেট। এই ভার্বের ফর্ম সম্পর্কে যতদিন ক্লিয়ার কনসেপ্ট আসবে না, যত রুল সেখানে স্ট্রাকচার সেখানে যায় সেখানে না কেন কাজ হয় না। ভার্বের ফর্মকে আগে ভালোভাবে জানতে হয়। এই যে ইটের পাস্ট ফর্ম এট, ATE, এইটাই অনেকে জানে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো বুঝতে হবে। হি ড্রিউ এ পিকচার, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি? এরভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, এখানে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, অর্থাৎ দেখেন এখানে আরেকটা আছে, ওয়াই ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল? ওয়াই ডিড হি ড্র এ পিকচার, সে কেন ছবি এঁকেছিল? ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল? এরপর দেখেন এই জায়গাটাতে আছে, ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি? এরপর কি বলছে? ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি? ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে? তুমি কখন চিঠি লিখেছিলে? দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ এ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল? তারা কোথায় গাড়ি চালিয়েছিল? হোয়াই ডিড দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল? তারা কেন গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড দে ড্রাইভ এ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল? তারা কখন গাড়ি চালিয়েছিল? হোয়াই ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালায়নি? তারা কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কেন গাড়ি চালায়নি? এই হচ্ছে সেন্টেন্স। তাহলে আপনাদের কাজ থাকবে এই ডু ভার্ব এবং বি ভার্ব এবং সাথে আরেকটা ফাইল আমি দিয়ে দিব, হ্যাভ ভার্ব। এই তিনটা ফাইল আপনারা ভালোভাবে স্টাডি করবেন, দেখবেন। দেন নেক্সট ক্লাসে আমি এই হ্যাভ ভার্বের উপরে আরেকটু দেখাবো, দেখায় আমরা মডাল অক্সিলারি ভার্বের ভিতরে মুভ করবো। এবং আপনাদের গত ক্লাসে যে সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে দিয়েছিলাম ওগুলোর অ্যান্সার আমি পাঠিয়ে দিব, দিলে যার যেটা ভুল হয়েছে আপনারা মিলাই নিবেন এবং নতুন আরেকটা সেন্টেন্স ট্রান্সলেশন আমি দিব, সেখানে আর 25টা সেন্টেন্স আছে, সেগুলো একটু আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে, এই প্র্যাকটিস গুলো একটু করতে হবে। এখানে কথাটা বোঝেন, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব গুলোর বাংলা অর্থ হচ্ছে হ্যাভ মানে আছে বা হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। এগুলো কারো অধিকারে কোনো কিছু আছে বা কারো মালিকানায় কোনো কিছু আছে এরকম বোঝায়। যেমন আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, তার একটা বাড়ি ছিল, হি হ্যাড আ হাউস, এরকম। আবার সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা কোনো জায়গায় ছিল, এখানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয়। যেমন আমি এখন ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, এই অ্যাম মানেও কিন্তু থাকা। হ্যাঁ, বা সে এখন বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম, অথবা সে বাড়িতে ছিল, সে একজন ডাক্তার ছিল। হি হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল, বাট এখানে কিন্তু ওয়াজ এর ব্যবহার হবে, হি ওয়াজ আ ডক্টর। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, ওয়াজ বা ওয়ার এর ব্যবহার হয়। হ্যাঁ, তারা ফুটবলার ছিল, দে ওয়ার ফুটবলার। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, এই জায়গাটাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হয়। তাদের একটা বাগান ছিল, দে হ্যাড আ গার্ডেন, দে হ্যাড আ খার। এইগুলো এই জায়গাটাতে আছে। এই হ্যাভ ভার্বটা আপনারা নিজেরা একটু দেখে নিবেন, আর এই PDF ফাইলগুলো পাঠিয়ে দিলে এগুলো একটু স্টাডি করবেন। দেখেন এগুলো বেসিক গ্রামার, বেসিক থিংস, বাট এই কনসেপ্ট গুলো অনেকেরই ক্লিয়ার নেই। এগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে প্রফেশনাল স্পিকিং এ অনেক ডেভেলপ করতে পারবেন, অনেক ভালো করতে পারবেন। তো এগুলো আপনাদের একটু করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার?